একে তো গনসা তোতলা, তার ওপরে তার মামা ঠিক করে নিয়েছে যে যতক্ষণ না সে চাকরি পাচ্ছে তার বিয়ে দেওয়া হবে না। আর তার ওপরে দেখা যাচ্ছে যে তার ভাগ্যেরও বেশ দোষ আছে। গনসার নাকি স্ত্রী ভাগ্যে ধন। এখন এইসবের মাঝখানে গনসার আজ যাই হোক বিয়েটা তো হয়ে উঠছে না। কে গুপ্ত সন্ধান দিল যে তার একটি কাকার অফিসের বড় বাবুর মেয়ের সঙ্গে বিয়ে করলে চাকরি পাওয়া যাবে, শুধু একটাই শর্ত, তাকে থাকতে হবে ঘর জামাই। কাজেই গনসা এবার চলেছে ঘর জামাই হতে। নমস্কার, আমি দীপঙ্কর বংচ্যাটার থেকে। আর আমাদের এই বেঙ্গলি ক্লাসিক স্টোরি চ্যানেল বংচ্যাটারে আমরা আজকের প্রস্তুত করতে চলেছি বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের লেখা বরযাত্রী সিরিজের ৫ম পর্ব ঘর জামাই। বিকেলবেলা গনসার মামা গোলক চাটুর্যে বৈঠকখানা চৌকির ওপর আসন পিড়ি হয়ে বসে একটা আনন্দবাজার পড়ছেন। বা হাতে চায়ের কাপ, ডান হাতে দাড়ি, মাঝে মাঝে চুমুক দিচ্ছেন এবং দাড়িতে তা দিচ্ছেন। গোরাচাঁদ বাইরে থেকে একবার উঁকি মেরে দেখেই আবার দেওয়ালের পেছনে আড়াল হয়ে গেল। ঘাড় গুজে দাঁত খুঁটতে খুঁটতে যেন মাথার সমস্ত শক্তি দিয়ে কি খানিকক্ষণ যেন ভাবল। তারপর ২-৩ বার পাটা একবার এদিক ওদিক করে টেনে নিল এবং শেষে খুব সন্তর্পণে ভেতরে ঢুকে চৌকির এক পাশটায় বসল। গোলক চাটুর্যে একবার আর চোখে দেখে নিয়ে আবার খবরের কাগজে মনোনিবেশ করলেন। বেশ খানিকক্ষণ গেল। গোরাচাঁদ একবার গলাটা পরিষ্কার করে নিল। গোলক চাটুর্যে আর একবার ঘাটটা সামান্য একটু ফিরিয়ে প্রশ্ন করলেন, তা কি খবর? গোরাচাঁদ ভয়ে ভয়ে উত্তর দিল, আগে না, তেমন কিছু না, এই। আরও খানিকক্ষণ গেল। তারপরে দেওয়ালের একটা ছবির ওপর দৃষ্টি রেখে গোরাচাঁদ প্রশ্ন করল, আগে মানে শুনছিলাম গণেশের নাকি মানে বিয়ের কথা হচ্ছে। গোলক চাটুর্যে এবার ঘাড়ও ফেরালেন না, কাগজের ওপর দৃষ্টি রেখেই বললেন, কোথায় শুনলে? কোনো উত্তর নেই। কপালে বিন্দু বিন্দু ঘাম জমে গিয়েছে। কোঁচার খুঁটে মুছে গোরাচাঁদ নিঃশব্দে বসে দাঁত আর নখ খুঁটতে লাগলো। বেচারা এই উত্তরটা মোটেই আশা করেনি। আরও খানিকক্ষণ যাওয়ার পর একটু উসখুস করে বলল, না মানে গনসা বলছে ও না মানে বিয়ে করবে না, মানে সেই রকমই ধীরে নিরুদ্বেগ কণ্ঠে প্রশ্ন হলো, তা কে ওকে করতে বলেছে? আবার চুপচাপ। গোরাচাঁদ দাঁত খোঁটা ভুলে কিছুক্ষণ করে আঙুলটা চিবালো। তারপর সেখান থেকে যেটুকু সাহস অবশিষ্ট ছিল জড়ো করে বলল, হ্যাঁ মানে তাহলে আমি আসি গে। হ্যাঁ। শিবপুর স্টিমার ঘাটে ঘোতনা, রাজেন, ত্রিলোচন এবং কে গুপ্ত উৎকণ্ঠিতভাবে অপেক্ষা করছিল। গোরাচাঁদ ভগ্নদূতের মতো নিস্তব্ধ মনমরা হয়ে সেখানে এসে হাজির হলো। ঘোতনা, রাজেন একসঙ্গেই প্রশ্ন করল, এই কি হলো রে? গোরাচাঁদ রেলিংয়ে ঠেস দিয়ে দাঁড়িয়েছিল, মুখটা গঙ্গার দিকে ফিরিয়ে নিল। বুকটা চাপা রাগে ওঠানামা করছে। ত্রিলোচন প্রশ্ন করল, বলো না রাজি, তা কি গেল একটু ঘাবড়ে টাবড়ে নাকি? গোরাচাঁদ মুখ ফিরিয়ে ঝাঁঝের সঙ্গে বলল, বেশি বকিস নি তো তিলে, আমার মেজাজের এখন ঠিক নেই। রাজি করা অত সহজ তো তুই নিজে নিজে গেলি না কেন? জানা এখনো দাড়ি মুটিয়ে বসে আছে। ঘোতনা বলল, তা চোটে উঠছিস কেন? একটা কাজ তো নিজে ঘাড় পেতেই নিলি, তাই জিজ্ঞেস করছে লোকে। গোরাচাঁদ রেগেই বলল, ঘাড় পেতেই যেমন যেমন নিয়েছিলাম, চেষ্টা করতে কৌসুর করিনি। গোরাচাঁদ ভীতু নয়, অমন ঢের দাড়িওয়ালা মামা দেখেছে। থাক দেখিনি যারা 1 ঘন্টা জেলখানার মতো একটা ঘরে বসে কথা নেই বার্তা নেই, খালি মাঝে মাঝে একটা করে চুমুক দেয় আর দাড়ি আঁচড়ায়। না পারি উঠতে, না পারি। রাজেন একটু এগিয়ে এসে বিস্মিতভাবে প্রশ্ন করল, চুপ করে বসেছিলি? তোকে যেমন যেমন বলে দেয়া হয়েছিল বলিসনি? গোরাচাঁদও তেমনভাবেই বলল, বলিসনি। ওর যেন কথা দেওয়ার জন্য বসে আছে। দুটো কথাতেই এমন বলবার পথ আটকে দিয়ে গ্যাঁট হয়ে বসে রইল। ঘাগুলো ওকে ভাঁওতা দিয়ে বিয়েতে রাজি করাবেন, ছেলের হাতের মোয়া পেয়েছেন।
এমন অবস্থা দাঁড় করালে মনে হয় ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, নাক কান বলছি, আর আমি মাইরি ঘটকালিতে নেই। নিরাশ হয়ে রাজেন, ত্রিলোচন সবাই রেগেই উঠেছিল। রাজেন বলল, তোকে পাঠানোই বোকামো হয়েছিল, নেহাত ওপর পড়া হয়ে যেতে চাইলি, নইলে তো আমি। গোড়াচাঁদ বলল, লবাবি রাখ রাজেন। আচ্ছা বেশ, তোকে বেশি কিছু বলতে হবে না, শুধু দুটি কথার উত্তর দে। কোথায় শুনলে, কে করতে বলেছে, দে উত্তর, দেখি কত বড় মুরদ। যেন একটা হেঁয়ালি শুনছে, এইভাবে সকলে হাঁ করে গোড়াচাঁদের দিকে চেয়ে রইল। ত্রিলোচন বলল, আরে সবটা ভেঙেই বল না, মাঝখান থেকে। ঘটনা কতকটা আন্দাজ করেছিল, বলল, বুঝেছি। ও যেই বলেছে শুনলাম নাকি গলেশের বিয়ে হচ্ছে, ওর মামা আমরা যা ভেবেছিলাম তা না বলে জিজ্ঞেস করেছে কোথায় শুনলে। তা তুই কেন একটা মন গড়া উত্তর দিয়ে দিলি না তাড়াতাড়ি? যেমন ধর রাজেন বলেছে। রাজেন তাড়াতাড়ি ভয়ে ভয়ে বলল, আবার হ্যাঁ, আমার নাম কেন করা মাইরি? গোড়া তো মানে ন্যায়রত্ন মশাইয়ের নাম করলেই পারত, কালা মানুষ, তার কাছে কেউ ভজাতেও যেত না। সত্যি এই সামান্য বুদ্ধিটুকু যে কেন মাথায় আসেনি ভেবে গোড়াচাঁদ ঘটনার মুখের পানে একটু অপ্রতিভভাবে চেয়ে রইল। ত্রিলোচন বলল, আর দোষ দেওয়াও যায় না গোড়াকে, বেজায় ধরিবাজার রাজভারী লোক, দেখছিস না অত চালাক গনসা, সেও এখনো মুখ দিয়ে একবার হ্যাঁ বলাতে পারলে না। সেই যে কোট করে বসে আছে, আগে চাকরি না হলে দেবে না গনসার বিয়ে। এমন সময় কে গুপ্ত বলে উঠল, ওই তো গণেশবাবু আসছে। স্টিমার এইমাত্র ঘাটে এসে লেগেছে। গণেশ নেমে কতকটা বিমর্ষভাবে পল্টুন বের করে উঠে আসলো। রাজেন প্রশ্ন করল, কোথায় ছিলি এতদিন? হ্যাঁ, এই কতবার খোঁজ করলাম। গনসা উত্তর দিল, মামা আকড়ি খুঁজতে আটিয়েছিল। ঘটনা প্রশ্ন করল, তা কি হলো? 3, 2, 1। সকলে বিস্মিতভাবে তার মুখের দিকে চেয়ে রইল। চাকরির পেছনে ঘুরতে ঘুরতে গনসার মাথা খারাপ হয়ে গেল নাকি? গণেশ গোড়াচাঁদের হাত থেকে বিড়িটা নিয়ে একটা টান দিয়ে বলল, অনসার তো এদের কাজ নেই যে আকড়ি খুঁজুক। ইডেন গার্ডেনে বার্মিজ পাকোড়ার নিচে ইদরা দিয়ে ম্যাচ দেখে আসছি, ইস্ট বেঙ্গল ক্যামারুন্স। 3, 2, 1-এ কে গুপ্ত প্রশ্ন করল, ইস্ট বেঙ্গল দিলে না খেলে? আরে দিতে ইলে মশাই, অদ্যাপারের গো। গোড়া প্রশ্ন করল, খেললে কেমন? গনসা বলল, দুটো এসা পেনাল্টি মিস করলে ইচ্ছে হলো গিয়ে বাঙালকে ওড়িয়ে। রাজেন বলল, কাজটা কি ভালো করলি গনসা, মানে তোর মামাকে কি বলবি যখন জিজ্ঞেস করবে কি হলো চাকরির? বাবা বলবো, কাকা আর লেগেছে। তারপর? কাকা আর লেগেছে। তারপর? গনসা বলল, আবার কাকা আর লেগেছে। ফুটবল সিজনটা এই করে মামারটা এক হালকা করতে হবে। 8 ঘন্টা করে পয়সা দিচ্ছে ট্রাম বাবা হাঁসের জন্য। মামিকে বলছিল এতদিনে সুমতি হয়েছে গনসার, তবু এরুচ্ছে চাকরির জন্য। মামিও সুমতি দেখে কাকা আলিঘাটের মানত করে 5টা টাকা তুলে রেখেছে। ফাইনালের দিন সেটা হাতাতে হবে, বুঝলি? তোরাও সব যা আবি দেখতে। রাজেন ফুটবলের তত ভক্ত নয়, একটু অধৈর্য হয়ে বললে, এই কাজের কোথায় আয়, আজ এক মতলব এঁটেছিলাম গনসা, গোড়েটা কাঁচিয়ে দিলে। সবাই ঠিক করলাম তোর মামার কাছে একটা উল্টো চাল দিতে হবে। তুই বিয়ে করতে চাইছিস না বলে দি ভোরকে বাপধনকে, তাহলেই তাড়াতাড়ি খোঁজাখুঁজি করতে পথ পাবে না। গনসা ওপর দিকে মুখ তুলে ধোঁয়া ছাড়তে ছাড়তে অনাসক্তভাবে প্রশ্ন করল, দাদা আর কি বললে? গোড়াচাঁদ তাড়াতাড়ি বলল, বললে কে করতে বলেছে? ওই কথার ওই উত্তর হলো, তুই বল না গনসা। আরে হোক না তোর মামা গুরুজন, কিন্তু গনসার বোঝা মুখের মধ্যে দাঁতে দাঁত ঘষার একটা চাপা শব্দ হলো, বোধহয় গুরুজনকে চিবিয়ে নিকেশ করে ফেলবার ইচ্ছায়। রাজেন বলল, তাই বলছিলাম, পয়সাগুলো বাজে খরচ না করে দেখি না একটা চাকরির চেষ্টা। কে গুপ্ত বলল, গণেশবাবু যে রাজি হবেন না, নইলে সেজ কাকার মুখে শুনেছিলাম তাদের অফিসে একটা কাজ খালি আছে।
সকলে বিস্মিত হয়ে কেগুপ্তর দিকে চাইল। ঘটনা প্রশ্ন করল, রাজি হবে না মানে? একদিন ধরে দেখছেন ওকে, কবে গড়রাজি ভাবটা দেখলেন শুনি? ত্রিলোচন প্রশ্ন করল, কাদের বাড়ি কাজ করে আপনার সেজ কাকা? রাজেন প্রশ্ন করল, তা কি চাকরি? কতদিন হলো শুনেছেন মশাই? তা বলতে তো হয়, এতদিন দেখছেন। চারদিকের প্রশ্নে থতমত খেয়ে কেগুপ্ত বলল, শুনেছি অনেক দিন হলো ঘোর জামাইয়ের চাকরি। সকলে আরো বিস্মিত হয়ে চাইল। ঘটনা বলল, ঘর জামাইয়ের চাকরি মানে? তার কাপড় কোঁচানো, গাড়ুতে জল দেওয়া, তামাক সাজা, এই সব করতে হবে নাকি? ত্রিলোচন জামাইয়ের আরামের বহর দেখে কতকটা ঈর্ষার সঙ্গেই বলল, তা লবাবটি কে? নামটা একবার জানতে পারি মশাই? কেগুপ্ত নিজের ভুলটা ততক্ষণে বুঝতে পেরেছে। যতটা সম্ভব গুছিয়ে নিয়ে বলল, না মানে বলছিল চাকরিটা ভালো, সেজ কাকার ছোট সাহেবের এই পার্সোনাল ক্লার্ক না কি যেন, তবে ঘোর জামাই হয়ে থাকতে হবে। গনসা এতক্ষণ দেশলাইয়ের কাটি দিয়ে দাঁত খুঁটছিল। প্রশ্ন করল, ছোট সাহেবের নাকি মশাই? কেগুপ্ত আবার একচোট অপ্রতিভ হয়ে বলল, না, বুড়ো বাবু, তারই হাতে চাকরি কিনা বলিনি, মানে আপনি রাজি হবেন কিনা? রাজেন বলল, রাজি হতে কি হয়েছে? যার অমন মামা তার গৃহ আর অরণ্যে তফাৎটা কি? তা কতদিন হলো বলেছিল সেজ কাকা? আপনি না একটি আস্ত। ঘটনা বলল, তো ওকে বকছিস কেন? আরে আগে গনসা বলু ও রাজি কিনা। এই সামান্য একটা চাকরির লোভে ঘর জামাই হয়ে থাকা। ত্রিলোচন বলল, আরে শুধু তো চাকরি নয়, ওটা তো উপরি পাওনা। চাকরির সঙ্গে একটা কি যেন বলে, বউও তো পেয়ে যাচ্ছে সঙ্গে। আর শ্বশুরের মেয়েকে একবার দুটো মন্ত্র আউড়ে দখলে এনে ফেলতে পারলে এই শ্বশুরকে বুড়ো আঙুল দিকে নিজের বাড়ি টেনে তুলতে কতক্ষণ? হ্যাঁ, আরে আইন তো তখন তোমার দিকে। রাজেন একটু উচ্ছ্বসিত হয়ে বলল, আদালতের আইনের ওপরেও একটা আইন আছে, তার খবর তোমরা কেউ জানো না বলেই বলছো। সেটা হচ্ছে? গোরাচাঁদ প্রশ্ন করল, প্রীতি কাউন্সিল। রাজেন বোধহয় হৃদয় কি প্রেম কি ভালোবাসা এইরকম গোছের কিছু একটা বলতে যাচ্ছিল। রসভঙ্গে হঠাৎ বিরক্তির সঙ্গে উঠে দাঁড়িয়ে বলল, তোর 2 বছর বিয়ে হয়ে গেল রে গোরে, কিন্তু যে কে সেই রয়ে গেলি, খালি শ্বশুরবাড়ির খ্যাঁটটাই চিনেছিস। ত্রিলোচন বলল, আরে ঘর জামাই হওয়া এত খারাপ কিসে? আমার বুদ্ধি তো কুলোচ্ছে না ভাই। মামার বাড়িতে গনসা, সেখানে জামাই বাবু। মামার বাড়িতে কথায় কথায় চাকরি করবে যা, সেখানে শ্বশুর বড় বাবু সারাটি মাস গায়ে এলিয়ে পড়ে থাক, মাস পোয়ালে 1 তারিখে হকের মাইনে এসে হাজির মামার বাড়িতে। রাজেন বলল, ঠিকই বলছে দিলে, বউয়ের দিক থেকেও দেখ। এখানে বাড়ির বউ খেটে খেটে হয়রান, সমস্ত দিনের মধ্যে দেখাটি হবার জো নেই। সেখানে বাড়ির আদুরে মেয়ে, কাজ নেই কর্ম নেই, সমস্ত দিন মুখোমুখি হয়ে গল্প চালাও। গল্প করতে করতে সকলে জেটি ছেড়ে শহরের দিকে এগিয়ে গেল। কেগুপ্তকে বলা হলো সে কাজটা সম্বন্ধে যতটা পারে খবর সংগ্রহ করে আনবে। শিবপুরের ট্রাম ডিপোর কাছে নীলুর দোকানের সামনে পাতা বেঞ্চি দুটোতে রাজেন, কেগুপ্ত, ঘটনা এবং গোরাচাঁদ বসে আছে। ফুটবল, বায়োস্কোপ প্রভৃতি নিয়ে এলোমেলো গল্প হচ্ছে। দোকানের ভেতর নীলু আসন পিড়ি হয়ে বসে প্রচলিত পদ্ধতিতে ধীরে ধীরে ডাইনে বাঁয়ে দুলতে দুলতে বিড়ি পাকাচ্ছে এবং মাঝে মাঝে এক আধটা মন্তব্য করছে। ত্রিলোচন ট্রাম থেকে নেমে মন্থর গতিতে এসে উপস্থিত হলো। সকলে উৎসুকভাবে তার পানে চেয়েছিল। ঘটনা রাজেন প্রশ্ন করল, কিরে একলা যে? ত্রিলোচন বলল, দোকলা এক বেটা পশ্চিমাকে ফোকলা করে পিঠ টান দিয়েছে, স্টিমারে আসবে। নিলে একটা পান ছাড় দি কিন্তু তাড়াতাড়ি, একটা বিড়িও একেবারে বেদম করে দিয়েছে, তাড়াতাড়ি স্টিমার ঘাটে চল সব। ঘটনা ধমক দিয়ে বলল, আরে ব্যাপারটা কি খুলে বল না। তা না। নীলু পান আর বিড়ি দিয়ে বলল, মনে হলো যেন তোমার শ্বশুর বাড়ি থেকে কেউ এসেছে তিলুদা। ট্রাম থেকে নেমে জিজ্ঞেস করলে নিবারণ চৌধুরীর বাড়ি কোথায়, জিজ্ঞেস করতে বললে কাল সিটে থেকে আসছে। ত্রিলোচন একটু বিরক্তভাবে বলল, আরে খেলে কচু পোড়া, আর আসবার দিন পেলে না। তোরা এগো ঘটনা, আমি এলাম বলে। বিড়িটা রেখে দে, নিলে মুখে গন্ধ পাবে।
বউ আবার সেখানে রটিয়েছে আমি এই বিড়ি সিগারেটের ওপর নাকি ভয়ানক চটা। এইরকম জ্বালা, বুঝলি না? ওহ। এরা ঘাটের কাছে পৌঁছেছে। দেখা গেল ত্রিলোচনও হন হন করে পেছনে চলে আসছে। এসে বলল, আরে খুব শ্বশুর এসেছে, সেই যোগুদা। যোগুদার উপর কারোর বিশেষ ভক্তি না থাকায় কেন এসেছে, কি বৃত্তান্ত, কেউ আর জিজ্ঞাসা করলো না। সকলে এসে জেটিতে উপস্থিত হলো। স্টিমার আগে থেকে এসে গিয়েছিল। গনসা নেমে পল্টুনের রেলিংয়ে দাঁড়িয়ে সিগারেট টানছিল। এরা গিয়ে কেউ এ রেলিংয়ে ও রেলিংয়ে ঠেস দিয়ে দাঁড়ালো। ঘটনা বলল, তিলে বলছিল কার সঙ্গে মারামারি করেছিস নাকি? গনসা একটা কথা ভাবছিল, খুব বেশি অন্যমনস্ক। ত্রিলোচনী বলল, আরে বাধ্য হয়ে করতে হলো, ট্রামে পাশের সিটটাতে বসেছিল, কোনো মতেই একটু নড়ে বসবে না। তবু গণেশ বেচারা ভালোভাবেই কথা কয়ে যাচ্ছিল। আরে একটা মস্ত বড় অশান্তি লেগে আছে, ঝগড়ার দিকে অতটা মন ছিল না। শেষে সে বেটা একেবারে তেরিয়ান হয়ে বললে তার ভাগ্নে পুলিশে কাজ করে। বেটা একজনের মামা হয় দেখে গণেশ আর রাগ চাপতে পারলে না। নিজের মামাকে তো কিছু আর বলতে পারে না। একটি রদ্দাতে দুটি দাঁত খসিয়ে চলন্ত ট্রাম থেকে নেমে গনসা বিড়ির ধোঁয়াটা ওপরের দিকে ছাড়তে ছাড়তে বলল, আমাগিরি ফলাতে আর যাচা আয়গা পাইন। গোরাচাঁদ বলল, সত্যি মাইরি, মামার ওপরে ভক্তিতে ও বেচারা যেন একবারে গলে যাচ্ছে। কালকে যখন বললাম বিয়ে করতে চাইছে না গনসা, একবারটি শিউড়ে পর্যন্ত উঠল না রে। সেই একভাবে কাগজ পড়ে যেতে লাগলো। উনি পুলিশের মামা হন বলতে এসেছেন, তাও আবার গনসার কাছে। রাজেন বলল, দোষ দেওয়া যায় না রে গণেশের, এই রকমই হয় কি না। কারোর মাসি পিসিকে দেখে মনে দিব্যি একটা ভক্তির ভাব আসবে, কিন্তু কারোর শালি নজরে পড়ুক দেখি, সেই বয়সেই মানে মনে হবে একটু ঠাট্টা করে নিতে পারলে মন্দ হতো না। সে যাকগে, বেটার মামা হওয়ার স্বাদ মিটেছে। আসল কাজের কি হলো তাই বল না। ত্রিলোচন বলল, সে আর হলো না। অনেক কাঠখড় পুড়িয়ে যদি বা বড়োবাবুর অফিস পর্যন্ত পৌঁছনে গেল, টের পাওয়া গেল সে ছুটিতে, 1-8 দিনের জন্য নয়, লম্বা 1 সপ্তাহ ছুটিতে। গনসাকে বলছি একটা পলার আংটি পর, তোকে গেরোয় ঘোরাচ্ছে। তা গঙ্গায় ভাটার টান চলছে। একটি মোটা গোছের শৌখিন ভদ্রলোক নৌকা থেকে নেমে এক হাতে পামসু, অপর হাতে কোঁচা ধরে খুব সাবধানে কাদার ওপর দিয়ে আসছিল। হঠাৎ কি করে পিছলে গিয়ে 2-3 পাক খেয়ে ঘুরে গিয়ে পড়ল। মোটা মানুষের পড়া চিরকালই একটা দ্রষ্টব্য ব্যাপার বটে। কাদায় পড়লে তো সোনায় সোহাগা। সকলে, এমনকি গনসা পর্যন্ত হেসে উঠল। ঘটনা বলল, এত সাবধানে যাচ্ছিল লোকটা, অথচ লোকটা উঠতে গিয়ে আবার পাক খেয়ে পড়ছে। গনসা বলল, এরোয়ে ঘোরাচ্ছে, আঙুলে বোধহয় অলার আংটি নেই দাদা, এক তো গিয়ে ইলে। গুমুট ভাবটা কেটে গিয়ে একটু প্রফুল্ল হয়েছে গনসা। বলল, নীলের দোকানের বেবে ইড়ি থাকে তো একটা দে তো না। না চাচা, আঁকড়িটা হাত ছাড়া হতে দেবো না। স্টিমারে আস্তে আস্তে একটা হতলব বের করেছি। সকলে কৌতূহলী হয়ে মুখের দিকে চাইল। বিড়িটা ধরিয়ে গনসা বলল, বড় বাবুর আস্তানা পর্যন্ত ধাওয়া করব ভাবছি। খোঁজ নিয়েছি বাবা, আর ইটা মার্টিনের লাইনে। ঘটনা প্রশ্ন করল, স্টেশনে? কি যেন দেবী নামটা, একটু আর গোছের, ঠিক মনে পড়ছে না। দাঁড়া, সেখানকার অদমার নারকেল নাড়ু খুব নামই শুনেছি। কে গুপ্ত এদের পাল্লায় পড়ে অনেক ভোগান ভুগেছে। একটু সন্দিগ্ধ কণ্ঠে প্রশ্ন করল, এই নামটা না জেনে যাওয়া। গোরাচাঁদ কদমা নারকেল নাড়ুর আঁচ পেয়েছে। একটু বিরক্তির সঙ্গে বললে, আরে হারিয়ে যাওয়ার ভয় থাকে তো আপনি যাবেন না মশাই, ও শিবপুরের ছেলে, ঠিক বের করে নেবে। হাওড়া স্টেশন গিয়ে যেখানকার সীতাভোগ নামি সেখানকার টিকিট চান তো শেওড়াফুলি দেয় কি বর্ধমানের দেয় দেখি। রাজেন বলল, হাওড়া স্টেশনে গিয়ে অত হাঙ্গামা করতে হবে না। ময়দান স্টেশনে গনসা টাইম টেবিলের ওপর একবার চোখ বুলিয়ে গেলেই মনে পড়ে যাবে নামটা। ঘটনা বলল, তাহলে যাচ্ছে কে কে? সবাই। গনসা সংক্ষেপে বলল, সবাই হ্যান্ডিডেট, বুঝলি, একসঙ্গে গাড়ি থেকে নেবেছি, কারুর সঙ্গে কারুর জানা শোনা নেই।
ত্রিলোচন বলল, এই মানে ধর যদি তোকে না বাছাই করে ঘটনাকে করে। গনসা বলল, নে নে নে, এবে না, বাড়ি এসে লিখে দেবে। রাজেন বলল, ঠিকই তো, কেনই বা নেবে, ওর তো হচ্ছেই বিয়ে। না মানে এই মনে কর যদি কে গুপ্তকে পছন্দ করে বসলো, তাহলে? ও তো অমন এক মামার পাল্লায় পড়েনি, মন্দ মতলব বের করেনি গনসা। এই যাকেই পছন্দ করো সরে দাঁড়াবে, বাকি শুধু থাকবে ওই। দেরি আর করাটা সমীচীন নয়। পরদিন সকালের গাড়িতেই যাওয়া ঠিক হলো। সকালে চৌধুরীপাড়া শিব মন্দিরে এরা সব একত্র হলো। গোড়াচাঁদের একটু দেরি হচ্ছিল, তাকে দূরে আসতে দেখে সবাই মন্দিরের রথ থেকে নেমে এগিয়ে এলো। ত্রিলোচন বলল, শিব ঠাকুরকে একটা মানে প্রণাম ঠুকে দিলে হতো না কনসা? চাকরির সঙ্গে বিয়েরও একটা চান্স রয়েছে। যা ভয় করেছিলাম, মানে দিলি তো পেছনে ডেকে। গনসা একটু মুখটা কুঁচকে বলল, আর যা যা নিজের বিয়ে হতেই জটা দাঁড়িয়ে এঁকে গেছিল। এগিয়ে যেতে যেতে ঘটনা চিন্তিতভাবে বলল, নেহাত ঠাকুর দেবতার কথা তুলে বসলো তিলে, তা ঘুরে একটু অন্নদা চাটুর্যের রাধারমণের মন্দিরের সামনে হয়ে গেলে হতো। ওই বরং একটা দেবতা যে বিয়ে থা এইসব বিষয়ে। গোড়াচাঁদ বলল, মানে ঘাঘু ঠাকুর তো? ঘটনা বলল, না মানে আমি বলছিলাম বোঝে সোজে ভালো আর কি। প্রথম ট্রেনটা ফেল হয়েছিল। এরা একসঙ্গে হলে কোনো না কোনো একটা গোলমাল ঠিক হয়ে যাবে এবং ট্রেনটা ফেল করে বসবে। অদৃষ্টও বেচারাদের বিরুদ্ধে চিরকাল চক্রান্তই করে এসেছে। যে ট্রেনটা ধরলো প্রায় মাঝামাঝি গিয়ে একটা জলার ধারে তার ইঞ্জিনটা বাগড়া দিল। গার্ড, প্যাসেঞ্জার, ড্রাইভার সবাই আলোচনা করে রোগটা ধরতে প্রায় ঘন্টা দেড়েক লাগলো, ছাড়তেও লাগলো ঘন্টাখানেক। খিদে তেষ্টায় সবাই ব্যাকুল হয়ে উঠেছে। 11টা প্রায় বেজে গিয়েছে। ভাঙা ইঞ্জিনের ওপর নির্ভর কখন দয়া করে পৌঁছে দেবে কিছুই বলা যায় না। এমনকি পৌঁছে দেবে কিনা তারও কোনো স্থিরতা নেই। অত্যন্ত গরম, খিদে। খাবারের ব্যবস্থা সম্বন্ধে মোটামুটি ধারণা এই ছিল যে স্টেশনের কাছাকাছি কোনো একটা হোটেল কিংবা দোকানে গিয়ে খেয়ে নেওয়া যাবে। কিন্তু স্টেশনগুলির স্বরূপের সঙ্গে যতই পরিচয় হচ্ছে ততই বুকটা মানে দমে যাচ্ছে। তার উপর এক ঠায় বসবার জো নেই, অসম্ভব রকম ঝাড় পোকা। দাঁড়াবারও জো নেই, অসম্ভব রকম ঝাঁকানি। খালি পেটে একেবারে খিল ধরে যায়। অথচ বসতেও হচ্ছে, দাঁড়াতেও হচ্ছে। এমনকি গরম, খিদে, নিরাশা, ঝাঁকানি, ছাড়পোকা সব একজোট হয়ে সবার চোখের পাতা ভারী করে দিচ্ছে। গোড়াচাঁদের চোখের পাতা একটু যেন ভিজা ভিজা বলেও মনে হচ্ছে। গোড়াচাঁদ, কে গুপ্ত, রাজেন আর ত্রিলোচন ঘুমিয়ে পড়েছে। ঘটনাও ঢুলছে। গনসা পর্যন্ত সংযম হারিয়েছে। এমন সময় স্বপ্নের মতো একটা আওয়াজ কানে আসলো, এই গাড়িতে শ্রীপুর থেকে কারা এসছেন? হ্যাঁ, শ্রীপুর থেকে। শ্রীপুর কেউ এসছেন? সকলে একসঙ্গে প্রায় ধর্মড়িয়ে উঠে পড়ল। স্টেশন এসে পড়েছে। কয়েকজন ছোকরা এমুড়ো থেকে ওমুড়ো পর্যন্ত ছোটাছুটি করছে এবং চেঁচাচ্ছে, আরে কেউ শ্রীপুর থেকে এসেছেন কি? শ্রীপুর থেকে। সকলে বিমূঢ়ভাবে পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করলো। ঘটনা প্রশ্ন করল, হেই, এই কিছু বুঝছিস গনসা? গনসা ছোকরাদের গতিবিধি লক্ষ্য করতে করতে কি যেন ভাবছিল। বলল, হ্যাঁ। রাজেন, ঘটনা একসঙ্গে প্রশ্ন করল, কি বুঝেছিস? কে গুপ্ত প্রশ্ন করল, কি করে যে টের পেলে? গনসা ঘটনার উত্তর দিল, বুঝেছি, যাদের আসবার কথা ছিল তারা আসেনি। সকলে প্রশ্ন করল, কারা? গনসা সেই রকম ভাবেই বলল, জানে। তারপর হঠাৎ সজাগ হয়ে বলল, দুগ্গা দুগ্গা বলে উলে পড়তে হবে, নেমে পড়। প্ল্যাটফর্মে নেমে হাঁকলো, এই যে আমরা এখানে, আপনারা ওদিকে ডাকাডাকি করছেন কেন? সমস্ত দলটা হুড়মুড় করে ছুটতে ছুটতে এসে তাদের ঘিরে ফেললো। নানা রকম প্রশ্ন, আরে এতক্ষণ উত্তর দেননি, আপনারা এখানে আর আমরা ওদিকে খুঁজে খুঁজে। গোড়াচাঁদের একটু ভয় ভয় করছিল। না বুঝে সুঝে কোন ফ্যাসাদের মধ্যে পা বাড়াচ্ছে কে জানে। বলল, না মানে উত্তর দিইনি, মানে আপনারা শিবপুরের কাদের খুঁজছেন? একটি রোগা, কুঁজো এবং মুরব্বি গোছের ছোকরা দুটো হাত তুলে মাথা নেড়ে বলল, আরে মশাই, নিবারণ মিত্রের বাড়ি এসেছেন তো? সকলে যেন একটু থ হয়ে গেল। আরে একটু মুখ চাওয়াচই করে বলল,
নিবারণ মিত্তির বড়বাবুর নাম। ঘটনা আর গনসা বলল, আগে হ্যাঁ, আর বাড়িতেই। সেইভাবেই প্রশ্ন হলো, শেবপুর থেকে এসেছেন তো? সকলেই বিমূঢ়ভাবে বলল, আগে হ্যাঁ। ছোকরা দুটো হাত স্টেশনের বাইরে বাড়িয়ে বলল, তাহলে দয়া করে চলুন, মার্টিনের পোষা ছাড়বো গায়ে সব গোলমাল করে দেয়। ও আমরা জানি। ছোকরা গ্রামের ছেলেদের মধ্যে একটু রসিক সর্দার গোছে, তার নাম নসুদা। সকলে তার কথায় হেসে উঠল। স্টেশন থেকে বেরিয়ে সকলে কাঁচা পথ ধরল। কে গুপ্তর হাতে একটা সুটকেস ছিল, একটা গামছা, একজোড়া তাস, আর সবার একখানা করে কাপড় আছে। সুবিধা মতো স্নানটা সেরে নেওয়া যাবে। আপনি কষ্ট করবেন কেন, আমায় দিন বলে একটি ছোকরা সেটি চেয়ে নিল। রাজেন গণেশের গা ঘেঁষে চলছিল, তার উড়ুতে একটা চিমটি কাটলো, অর্থাৎ ব্যাপারখানা কি। গনসা চিমটি কেটেই উত্তর দিল। তারপর গলাটা আর একবার পরিষ্কার করে নিয়ে ঘনিষ্ঠতা করে প্রশ্ন করল, নিবারণ বাবু আছেন কেমন? নসুদা বলল, মরা হয়ে। সকলে আবার হেসে উঠল। নসুদা গনসার দিকে চেয়ে হাত জোর করে বললে, মাফ করবেন, আমার কথাগুলো একটু ব্যাঁকা। আসলে নিবারণ কাকা আধমরা হয়ে ছিলেন, এইবার আপনাদের আসবার খবর পেয়ে আবার চাঙ্গা হয়ে উঠবেন কোন। সকলে আবার উচ্চকণ্ঠে হেসে উঠল। গেঁয়ো কাঠ রসিকতায় এদের সকলের পিত্তি যেন জ্বলে যাচ্ছিল। গনসা একবার তার শরীরটা আপাত মস্তক দেখে নিয়ে বলল, কথাগুলো ব্যাঁকা হবে তার আর আশ্চর্য কি বলুন, ভয়ানক বেঁকা রাস্তা হয়ে বেরুচ্ছে কিনা। সকলে হো হো করে উচ্চকণ্ঠে হেসে উঠল। পাশে একজন সঙ্গীকে ফিসফিস করে বলল, শ্রীপুরের দল চারা কি করতে গেছেন নসুদা? কথাবার্তার মধ্যে এরা একটা গলি ঘুরে একটা বাড়ির সামনে এসে পড়ল। পাশাপাশি চারটে ঘর, সামনে একটা বারান্দা। বারান্দার এক পাশে ইটের উনানে দুজন পাচক ব্রাহ্মণ রান্না করছেন। কাছেই দুজন মুরব্বি গোছের লোক বসে গল্প করছেন, একজনের হাতে হুঁকো। দলটা আসতেই হুঁকো হাতে লোকটা ফিরে দেখে বলল, এই যে এসে গেছেন এরা শিবপুর থেকে তো? ওই পাশের ঘরটায় নিয়ে যাও। দক্ষিণে কোথায় গেল? এই জল দিক, আপনারা চান টান করে নিন। দুপুর গড়িয়ে গেল, তা কি করে এত দেরি হলো? রাজেন এগিয়ে একটা নমস্কার করলো, বলল, আগে ইঞ্জিন বিগড়ে এই নিগ্রহ। গনসা ঘটনা প্রভৃতি সকলে এসে একে একে নমস্কার করলো। ভদ্রলোক একবার সকলের ওপর দৃষ্টি বুলিয়ে প্রশ্ন করলেন, সবাই এসে গেছেন আপনাদের? যাক, যান ওপরে যান, ওপরে যান। নসুকে পাঠিয়েছিলাম স্টেশনে, তা সে কোথায় গেল? গনসার একটা ঠাট্টাতেই নসুর পিঠ ভেঙে গিয়েছে। একজন ছোকরা বলল, তিনি বললেন তোরা বৃন্দাবন সামলা, আমি মথুরা সামলাতে চললাম বলে হেসে উঠল, আর সকলেও যোগ দিল। ভদ্রলোক একটু হেসে বললেন, বড্ড ফোচকে হয়েছে ওটা। এই নে, তোরাই তাহলে এদের দেখাশোনা কর, যেন কোনো কষ্ট না হয় সেটা দেখিস বাবা। নিবারণদা বিশেষ করে বলে দিয়েছেন। নিন, আপনারা চান টান সেরে এক মুঠো খেয়ে নিন। ঠাকুর, তোমার মাংসের যদি দেরি না থাকে তো সাদা মাটা যা হয় একটু ব্যবস্থা করে দাও দেখি। হ্যাঁ, এমনি খুব দেরি হয়ে গেছে। মাংসে মশলা দিয়ে নাড়ছে। গোড়াচাঁদ গভীর নিঃশ্বাসের সঙ্গে আঘ্রাণ নিচ্ছিল। সাদা মাটা ব্যবস্থার নামে শঙ্কিত হয়ে হেসে বলল, করুক ধীরে সুস্থে, খাওয়াটাই তো আর আসল নয়। মাংসটা খুব ভালোই রান্না হয়েছিল। তাদের মাথার উপর একটা অনিশ্চিতের বিপদ ঝুলছে। এরা মরিয়া হয়ে ফাঁসির খাওয়া খেয়ে নিল যেন। গুরু ভোজন, গাড়ির কষ্ট, শতরঞ্চির ওপর বিছানা, সাদা ধপধপে ফরাস, চাপ গলায় নানা রকম আন্দাজ আলোচনা করতে করতে এরা একে একে ঘুমিয়ে পড়ল। সন্ধ্যা প্রায় হয়। গনসা, ত্রিলোচন আর রাজেনের ঘুম ভেঙে গিয়েছে। এরা দুজনে মুখোমুখি হয়ে শুয়ে আছে। ত্রিলোচন উঠে বসে একটা বিড়ি টানছে। রাজেন বলল, আমার আন্দাজ যদি মিথ্যে হয় গনসা, তো কি বলেছি, এর মধ্যে ঠিক দৈব কোনো ব্যাপার আছে। শুনলি তো, নিবারণবাবু বিশেষ করে বলে দিয়েছেন। হ্যাঁ, বিশেষ করে। ত্রিলোচন বলল, সব বিয়েই তো আগাগোড়া দৈব। বেলা 5টার সময় আমার ফেলের খবর শুনে বাবা বললেন, ওকে ত্যায্য পুত্র করলাম। রাত 9টার সময় বাবাকে আর পরে যিনি ওই শ্বশুর হলেন, তাতে শঙ্কর চাটুর্যের ওখান থেকে খাওয়া দাওয়া করে এলেন। দুজনেরই একটু গোলাপি গোছের নেশা ধরে এসেছে।
বাবা বললেন, সে বেটাকে ত্যায্য পুত্তুর করেছিলাম, বেরিয়ে যায়নি তো। মা বললেন, বালাই, তার 70 বেরিয়ে যাক, সে ওপরে ক্যারাম খেলছে। তখনই ন্যায়রত্ন মশাইকে ডাকা হলো। শ্বশুর নিজের হাতের আংটিটা খুলে আশীর্বাদ করে গেলেন। বুঝলি, বিয়ে বাপের হাতেও নয়, জেলার জজের হাতেও নয় বলে ত্রিলোচন বিড়ি টানতে লাগলো। রাজেন বলল, আর কারোর মামা যদি ভাবে তার হাতে, তো তাও নয়। সকলে একটু চুপ করে রইল। শ্রুতিরোচক মন্তব্য শুনে গনসার মনটা চাঙ্গা হয়ে ওঠায় গুনগুন করে একটা গান ধরল। গানটা যখন বেশ একটু জোর হয়ে জমে উঠেছে, ত্রিলোচনও সুটকেসটা তবলা করে সুর করে নিয়েছে। ঘোতনা এসে চৌকাটার নিচে দাঁড়ালো। একবার পিছনে আশেপাশে দেখে নিল। একটু চাপা গলায় গনসার টোন নকল করে বলল, শুধু গানে হবে না, ঘুঙুর পর না না নাচও দেখাতে হবে। গনসা বোধহয় তাও পারি বলে রসিকতা করতে যাচ্ছিল। ঘোতনা গম্ভীরভাবে পাশে এসে বলল, তোমাদের বিয়ের বরযাত্রী হওয়ার স্বপ্ন দেখবার জন্য ঘুম আসছে, আমার তো আসেনি। নেমে পর্যন্ত গা ছমছম করছিল আমার। কেন বাবা, গরিবের ছেলে, চাকরি খুঁজতে এসেছি, এত চব্যচুষ্যের ব্যবস্থা কিসের? গতিক ভালো নয় রে, ঘুরতে ঘুরতে পৌঁছবি তো পৌঁছা একেবারে খাস জায়গায়, বড়বাবুর বাড়িতে। রাজেন প্রশ্ন করল, দেখা হলো? ঘোতনা ঝাঁঝের সঙ্গে বলল, এই চুপ করতো, তার মরবার ফুরসত নেই। একদিকে ভিয়েন, একদিকে থিয়েটারের স্টেজ, একদিকে বরযাত্রীদের হাঙ্গামা। তিনজনেই একসঙ্গে প্রশ্ন করে উঠল, বরযাত্রী? ঘোতনা বলল, তা তার মেয়ের বিয়ে হলে বরযাত্রী আসবে না তো এক পাল পেটে অন্ন নেই চাকরির উমেদার আসবে? ওপর পাড়া থেকে বরযাত্রী এসেছে, জনাই থেকে শখের থিয়েটার পার্টি এলো বলে এইখানেই উঠবে, মোটরে আছে। কলকাতা থেকে খ্যামটা, আর শিবপুর থেকে ওরিয়েন্টাল ডান্স পার্টি। ত্রিলোচন উৎকণ্ঠিতভাবে প্রশ্ন করল, এসেছে? ঘোতনা বলল, হ্যাঁ, এই যে গল্পগুজব করছে। সকলে মিনিট 2-3 স্তম্ভিত হয়ে বসে রইল। বড়বাবু দলের মধ্যে যে কোনোটিকে বেছে নিতে পারেন। কে গুপ্ত ঘুমের ঘোরে বোধহয় কোণে এবং চাকরি পাওয়ার স্বপ্ন দেখে বিড়বিড় করছিল। ত্রিলোচন ঠেলা দিয়ে বলল, কি পাস করেছি করছেন মশাই, উঠুন, যা চাকরি পেয়েছেন এখন সামলান। গোড়াচাঁদকে তোলা হলো। সব শুনে দুজনে বাকরুদ্ধ হয়ে ফ্যাল করে চেয়ে রইল। ঘুমের ঘোর কেটে কথাটা যখন মাথায় ঢুকলো, গোড়াচাঁদ হতাশ হয়ে বলল, এই আমায় ফেলে যাসনি, মানে বড্ড খেয়ে ফেলেছি। এক্ষুনি দফা নিকেশ হয়েছিল। একপাল ছেলে ছোকরা তোমাদের কাছ থেকে 2-1 পা শিখে নেওয়ার জন্য ঝুঁকেছিল। রাজেনের উদয় শঙ্করী ঝুঁটি আবার সর্বনাশ করেছে কিনা, কর্তাদের বলে কয়ে এদিকে কাউকে ঘেঁষতে দিইনি এতক্ষণ। বললাম, গত 4 রাত্রি থেকে শ্রীরামপুর, দমদম, রানাঘাট আর মজিলপুরে বায়না খেটে সবাই আধমরা হয়ে রয়েছে, পার উঠছে না, একটু ঘুমোতে দিতে হবে। তাই এদিকে ভিড় নেই, নইলে। গনসা বিরক্তি এবং সন্দেহের সঙ্গে বলল, বাজে বাবা, ও কৃষ্ণিত ঘটনা কি শুনতে কি শুনে এসে একটা দলকে বাবা আয়না করে এসেছে, এদিকে কেউ চিনলে না যে আমরা তা নয়, যা কুড়ি ঝাড়তে এসেছিস। ঘোতনা বলল, তাহলে তুমি বড়বাবুর হাতে দরখাস্ত দেওয়ার জন্য যাও, আমাদের যেতে দাও। আর যাবই বা কোথায়, ফেরবার তো আর গাড়ি নেই। যা বলছি শোন, ঘোতনা অত কাঁচা ছেলে নয়, সে খোঁজও নিয়েছে। বায়না যে করে এসছিল সে বেটা নসুদা নয়, এদের পানুদা, সে এখনো ফেরেনি। চিনবেটাকে? সে শিবপুরের দলকে রওনা করে দিয়ে ওদিক থেকে জনাইয়ের দলকে মোটরে করে নিয়ে পৌঁছাবে, এই পৌঁছলো বলে। কে গুপ্ত প্রশ্ন করলো, তাহলে শিবপুরের দল মানে ডান্সিং পার্টি এলো না কেন? গোড়াচাঁদের মুখ শুকিয়ে আমসি হয়ে গিয়েছে। খিঁচি উঠে বলল, আরে থামুন তো মশাই, আপনি আর বোকার মতো যা তা জিজ্ঞেস করবেন না ওরকম করে। আসেনি, আমাদের কপাল ভেঙেছে বলে। তোরা তো পালাবি, আমার এদিকে পেট ফুলে গেছে। সন্ধে হয়ে গেছে, এদিকটা খালি ছিল। চায়ের কেটলি, পেয়ালা, পিড়িতে করে জল খাওয়ার প্রভৃতি নিয়ে কতগুলি লোক উপস্থিত হলো। জনাই থেকে যারা আসছে তাদের ব্যবস্থা। এদের সঙ্গে নসুদাকে কেন্দ্র করে আবার ছেলেদের দলও এসে জুটলো একটা। জায়গাটা সরগরম হয়ে উঠল। নসু বুকের ওপর হাত দিয়ে বলল, আবার আপনাদের ব্যাঁকা নসু হাজির হলো, বুঝলেন? তা চাটার মানে চা এবং টার একটু ব্যবস্থা করি নাকি? ছেলেরা উচ্চকণ্ঠে হেসে উঠল। মেজাজটা আরও খারাপ। গনসা একরকম রেগে গিয়েই কি একটা বলতে যাচ্ছিল, এমন সময় গোটা 3 মোটর হর্ন দিয়ে সামনের রাস্তায় এসে দাঁড়ালো। নসু ঘুরে দেখে বলল, ওই জনাই এসে গেছে।
সঙ্গে সঙ্গে সমস্ত দলটা উচ্চ হাস্য ও কলরবের সঙ্গে জনা এসেছে, জনা এসেছে বলে হুড়মুড় করে নেমে গেল সেই দিকে। রাজেন বলল, পানুদা এসে গেল, এ এখন উপায়? দাঁড়িয়ে দাঁড়িয়ে চোরের মার খেতে হবে রে গঞ্চা। কি করতে আসা, কি হতে চললো? গোরাচাঁদের এদিকে সবচেয়ে আশঙ্কা তাকে ফেলে সকলে পালাবে। দাঁড়িয়ে মার খাওয়ার নামে কতকটা আশ্বস্ত হয়ে বলল, বেশির বেশি কঘা করে দেবে বলে তোর আন্দাজ হয় রে রাজেন? বেহালা, ক্ল্যারিওনেট, কর্নেট প্রভৃতি বাক্স হাতে করে জনাইয়ের দল নেমে আসলো। প্রায় জন 16-17। মোটরের শব্দ শুনে কাজের বাড়ির থেকেও লোকজন এসে জুটেছে। আদর অভ্যর্থনার মধ্যে প্রশ্ন হলো, আমাদের পানু কোথায়? পানুকে দেখি না যে। পাশের ঘর, বারান্দা সব ভরে গেল, উঠোন পর্যন্ত। এই এই জল গরম কর, চা চা চা, এই হাত পা ধোয়ার জল দিন। রীতিমতো একটা শোরগোল পড়ে গেল। রাজেন চাপা গলায় বলল, এই বেলা গনসা, এই ভিড়ের মধ্যে? সকলে উঠে দাঁড়ালো। গোরাচাঁদ বলল, এই দৌড়তে পাচ্ছি না বলছি, দেখ আমি কিন্তু ফাঁস করে দেবো, আমার পেটে টোকা মেরে দেখ, না বিশ্বাস হয়তো। কে যেন আবার উত্তর করলো, পানু বাবু শিবপুরের ওরিয়েন্টাল ডান্স পার্টিতে নিয়ে পেছনে আসছেন, আর ট্যাক্সি তক্ষুনি পাওয়া গেল না বলে একটু আটকে গেলেন বললেন। কয়েকটা কণ্ঠ অতিমাত্র বিস্মিত হয়ে প্রশ্ন করল, শিবপুর? শিবপুরের তারা তো। কোণের ঘরের দিকে সকলে অগ্রসর হলো। সবাই কাঠ হয়ে গিয়েছে, এক কনসা ছাড়া। সে বেশ সহজভাবে বাইরে চৌকাটের কাছে দাঁড়িয়ে বলল, পানুদা কতক্ষণে পৌঁছবে তাদের নিয়ে? কয়েকজন বিস্মিতভাবে প্রশ্ন করল, এই তাহলে আপনারা? গনসা অবিচলিত কণ্ঠে বলল, কজন মাত্র এসেছি আমরা ফার্স্ট ব্যাচে। রাজেন বাবু ওই বাবরি স্নেক ডান্স দেবেন, আমি ক্ল্যারিওনের ত্রিলোচন অবলা। একটু গা ঢাকা অন্ধকার হয়েছে, তা না হলে সকলেই দেখতে পেত যে রাজেনের মুখটা একেবারে ছাইয়ের মতো হয়ে গেছে। তাড়াতাড়ি গনসার কানের কাছে এসে ফিস ফিস করে বলল, আমি এবার কিন্তু চেঁচাবো গনসা, আমায় ফাঁসি দিলি তো, ডান্সিংয়ের তো ডও জানি না। রাজেনের খাতির দাঁড়িয়ে গিয়েছে। কয়েকজন উৎসুকভাবে প্রশ্ন করলো, তা উনি বলেন কি? গনসা রাজেনকে একটু চুপ করবার জন্য চিমটি কেটে বলল, উনি বলছেন নীলগিরি স্নেক ডান্সটা দেখাবেন আজ, ওইটের ওর সবচেয়ে ভালো কি না, মাস্টার পিস। গোরাচাঁদ নিজের অনুকূলেই সবার একটা সহানুভূতি করে নেওয়ার জন্য এগিয়ে এসে বলল, আমি একটা মণিপুরি ডান্স দেবো। ভিড়ের মধ্যে থেকে একজন বলল, আপনার যেরকম কাটামো মশাই, তাতে ভোজপুরি ড্যান্সেরই বেশি খোলতাই হতো। একজন বয়স্ক গোছের লোক বলল, ও আপনারা তাহলে সবাই আসেননি? গনসা বলল, আগে না, কয়েকজন তখন ছুটি পেলে না, চাকরি আছে কি না, তা এ ব্যবস্থা মন্দ হয়নি। পানু ওদের নিয়ে ঠিক সময় না আসতে পারলেও আপনারা চালিয়ে নিতে পারবেন। ঘটনা এগিয়ে এসে বলল, মানে বিলক্ষণ, কত আসর মেরে এলাম, এ তো মানে একা রাজেনি। বাবরিওয়ালা নীলগিরি স্নেক ড্যান্স দেওয়ার লোকটার পায়ের দিকে কয়েকজন নজর গেল। থরথর করে এত কাঁপছে, প্রায় হাঁটুতে হাঁটু ঠোকাঠুকি হয়ে যাচ্ছে। সকলে ভাবল, সাদা পা, নাচের কথায় চঞ্চল হয়ে উঠেছে। প্রায় মিনিট 15-20 পরের কথা। মোটর তিনখানা ভিড় থেকে সরে গিয়ে খানিকটা দূরে সারি সারি দাঁড়িয়েছিল। ঘটনা, রাজেন প্রভৃতি ঘুরতে ঘুরতে এসে একে একে জড়ো হলো। সবশেষে গনসা একটু হন্তদন্ত হয়ে এসে প্রশ্ন করল, তো ওমাদের মধ্যে কোন ড্রাইভার কার নাম? মাঝের গাড়িটা ড্রাইভার সিটে হেলান দিয়ে শুয়েছিল, উঠে বসে বলল, এই যে আমি মাখন। গনসা গাড়ির দুয়ারটা খুলে ভেতরে ঢুকতে ঢুকতে বলল, শেষে এই গেট স্টার্ট দাও, অনাইয়ে ফিরে যেতে হবে, আসল জিনিসই তো ভুলে এসেছে। ঘটনা প্রভৃতির দিকে চেয়ে বলল, এই উঠে এসো তোমরা, এরই করো না, আর সব হাতে হাতে সংগ্রহ করে নিতে হবে তো। কি যে ফ্যাসাদ করে বসলো। গোরাচাঁদ বলল, ব্যাগটাই রয়ে গেল। গনসার আপাদ মস্তক যেন জ্বলে গেল। গোরাচাঁদের উপর একটা উগ্র দৃষ্টি নিক্ষেপ করে সহজ কণ্ঠেই বলল, ও আও তো বটে, তা আপনি ওটা একটু দয়া করে
আগলান গে, এক্ষুনি তো আসছি ফিরে। ওই দিলে স্টার্ট? স্টার্ট দেওয়া হয়েছে। গোড়াচাঁদ তাড়াতাড়ি ফুটস্টেপের ওপর লাফিয়ে উঠে বলল, না না, সুটকেস আর যাবে কোথায়, সব তো চেনাশোনা নিজেরই লোক। ওদিকে কে যেন হাঁকাহাঁকি করছে। কই, শিবপুরের এরা সবাই গেলেন কোথায়? মণিপুরি ডান্সের সেই ভদ্রলোক যে চা জল খাবার নিয়ে আসতে বললেন। মোটরের মধ্যে গোড়াচাঁদের দীর্ঘশ্বাসের সঙ্গে কয়েকজনের দাঁত কড়মড়ানির শব্দ হলো। এতক্ষণ শুনছিলেন বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের ঘর জামাই। পরবর্তী পর্ব খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তার আগে যদি ভালো লেগে থাকে দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন।